আমরা প্রায়শই ভাবি সাফল্য পেতে কি লাগে প্রতিভা, ধরুন কঠোর পরিশ্রম, সুযোগ। কিন্তু যা আমাদের আটকে দেয় তার কথা কি আমরা সেভাবে ভাবি? আজকে আমরা রায়ান হলিডের একটা দারুণ বই অহংকারী শত্রু বা ইগো ইজ দি এনিমির গভীরে যাব। মূল প্রশ্নটা হলো নিজেকে নিয়ে একটু বেশি ভাবা, মানে এই যে অহংকার, সেটা কিভাবে আমাদের জীবনের প্রতিটা স্টেজে, মানে যখন কিছু হতে চাইছি, সফল হচ্ছি বা ধরুন ব্যর্থ হচ্ছি, তখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আমরা এখানে পুরো বইটা ধরে ধরে পড়ব না, না না, সে তো সম্ভবও না। বরং এর ভেতরের মূল কথাগুলো নির্যাসটুকু বোঝার চেষ্টা করব। হলিডে তার বইতে জীবনকে খুব ইন্টারেস্টিংভাবে ৩টে ভাগে ভাগ করেছেন। হ্যাঁ, ৩টে স্টেজ। প্রথমটা হলো উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাসপিরেশন, যখন আমরা কোনো স্বপ্নের পেছনে ছুটছি। দ্বিতীয়টা সাফল্য বা সাকসেস, যখন হয়তো সেই স্বপ্নটা ছুঁয়ে ফেলেছি। হুম। আর তৃতীয়টা হলো ব্যর্থতা বা ফেলিয়ার, যখন হোঁচট খাচ্ছি, পিছিয়ে পড়ছি। আমরা দেখব এই প্রত্যেকটা ধাপে অহংকার কেমন আলাদা আলাদা মুখোশ পরে আর আমাদের ক্ষতি করে। ঠিক। আর লেখক এটা বোঝাতে ইতিহাস আর স্টোয়িক ফিলসফির সাহায্য নিয়েছেন, তাই না? একদম। ওই স্টোয়িক দর্শন ব্যাপারটা একটু ছোঁয়া যাক। হ্যাঁ, সেটা জরুরি। এটা তো সেই প্রাচীন গ্রিক আর রোমান দর্শন, যা শেখায় যে বাইরের পরিস্থিতি আমাদের হাতে নেই। কিন্তু নিজেদের বিচার বুদ্ধি, প্রতিক্রিয়া। হ্যাঁ, নিজেদের মানসিকতার উপর নিয়ন্ত্রণ রাখাটা জরুরি এবং সম্ভবও। দেখব হলিডে কিভাবে এই ফিলসফিটাকে ব্যবহার করেছেন অহংকারের বিরুদ্ধে একটা হাতিয়ার হিসেবে। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। প্রথম পর্যায়টা দিয়েই উচ্চাকাঙ্ক্ষা। যখন আমরা কোনো লক্ষ্য ঠিক করেছি, কিছু একটা পেতে চাইছি, তখন অহংকার কি করে? ঠিক এখানেই অহংকারের প্রথম ফাঁদটা পাতা থাকে। উচ্চাকাঙ্ক্ষার এই সময়টায় অহংকার আমাদের ভীষণ অধৈর্য করে তোলে। অধৈর্য? কিভাবে? আমরা চাই সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে যাক, দ্রুত সাফল্য, দ্রুত নামডাক, একটা অস্থিরতা কাজ করে ভেতরে ভেতরে। আচ্ছা। আর এই অহংকারের জন্যেই ওই যে বললেন তথাকথিত ছোট কাজ বা ধরুন একদম গোড়ার কাজ, সেগুলো করতে ইচ্ছা হয় না। হ্যাঁ, মনে হয় আরে আমি তো এর চেয়ে বড় কিছুর জন্য তৈরি। একদম। আমরা কি পেয়েছি তার চেয়ে বেশি ভাবি যে আমাদের কি পাওয়া উচিত বা আমরা কিসের যোগ্য। বইটা বলছে এই ভাবনাটাই আসলে গোড়ায় গলদ। কারণ তখন আমরা ফলের স্বপ্নে বিভোর থাকি, পুরো প্রক্রিয়াটার দিকে মন থাকে না। ঠিক তাই, প্রক্রিয়াটার চেয়ে ফলাফলের চিন্তাটাই বড় হয়ে যায়। এটা কিন্তু খুব সত্যি কথা। ওই আমি এর যোগ্য বা আমার এটা পাওয়া উচিত, এই চিন্তাটা অনেক সময় আমাদের শেখার আগ্রহটাই হয়তো কমিয়ে দেয়, তাই না? অবশ্যই। মনে হয় আর কি শিখব, আমি তো রেডি। একদম। আর এখানেই বইটার প্রথম পরামর্শটা খুব গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে অহংকারকে সামলাতে হলে সবচেয়ে জরুরি হল আজীবন ছাত্র থাকা। ছাত্র থাকা মানে শেখার মানসিকতা। হ্যাঁ, এই মানসিকতা ধরে রাখা যে আমি শিখছি, আমি এখনো পুরোটা জানি না, আমি এখনো পথে আছি। আর খুব জরুরি হল নম্রতা, বিনয়। তাৎক্ষণিক হাততালি বা স্বীকৃতির আশা না করা। ঠিক। ওসব না ভেবে নীরবে মন দিয়ে কাজটা করে যাওয়া। ফলের চিন্তা পরে, আগে দেখা যে কাজটা ঠিক হচ্ছে কিনা, আমি নিজে কিছু শিখছি কিনা, আমার ভিতটা মজবুত হচ্ছে কিনা। মানে ফোকাসটা থাকবে প্রক্রিয়ার ওপর। একদম। ওই ভিতটা যদি ঠিকমতো তৈরি না হয়, পরের ধাপগুলো কিন্তু আরও কঠিন হয়ে যাবে। তার মানে অহংকার আমাদের চোখ ধাঁধিয়ে দেয়, শর্টকাট খুঁজতে বলে। হ্যাঁ। আর নম্রতা, শেখার আগ্রহ, এগুলো আমাদের মাটিতে পা রাখতে সাহায্য করে। অনেকটা বীজ পোতার মতো, ঠিকমতো যত্ন না করে রাতারাতি ফলের আশা করা যায় না। সুন্দর বলেছেন। আচ্ছা, ধরা যাক এই কঠিন পথটা পেরিয়ে কেউ সাফল্য পেল। বাহ, মনে হতে পারে যাক সবচেয়ে বড় বাধাটা পেরোনো গেল। কিন্তু হলিডে বলছেন ব্যাপারটা মোটেও তেমন নয়, বরং উল্টো হতে পারে। হ্যাঁ, ঠিক এখানেই বিষয়টা খুব ইন্টারেস্টিং আর কিছুটা ভয়েরও। সাফল্যের মঞ্চে অহংকারের বিপদটা নাকি আরও বেশি। কিভাবে? হ্যাঁ, সাফল্যের পর অহংকার আরও সূক্ষ্মভাবে কাজ করে, আরও বিপজ্জনক চেহারা নেয়। কারণ কারণ সাফল্য পাওয়ার পর খুব সহজে একটা আত্মতুষ্টি চলে আসে, একটা কমফর্ট জোন তৈরি হয়। মানে আমি পেরেছি, আমি সেরা। অনেকটা তাই। মনে হতে পারে আমি যা করেছি সেটাই ঠিক, আমি ভুল করতে পারি না। এই যে একটা ঔদ্ধত্য, ও, এটা জন্ম নেয়। আর তার ফলে অন্যদের কাছ থেকে শেখার দরজাটা প্রায় বন্ধ হয়ে যায়।
নতুন আইডিয়া বা সমালোচনা নিতে ইচ্ছে করে না। একেবারেই না। মনে হয় নিয়মকানুনগুলো যেন অন্যদের জন্য, আমার জন্য নয়। আমি এগুলোর ঊর্ধ্বে। এই ভাবটা খুব মারাত্মক। বইটাতে একটা বিশেষ বিপদের কথা বলা আছে না, দ্য ডিজিজ অফ মি। হ্যাঁ, ঠিক ধরেছেন। এটা ঠিক কি আমি কেন্দ্রিকতার রোগ? হ্যাঁ, বাংলায় ওভাবেই বলা যায়, আমি কেন্দ্রিকতার রোগ। এটা এমন একটা অবস্থা যখন ব্যক্তির নিজের অর্জন, নিজের নাম, নিজের ক্রেডিট, নিজের স্বার্থ এটাই সবচেয়ে বড় হয়ে ওঠে। দলের লক্ষ্য বা বৃহত্তর উদ্দেশ্য সবকিছুর নিচে চাপা পড়ে যায়। এই আমি রোগ কিন্তু শুধু ব্যক্তির পতন ডেকে আনে না, পুরো দল বা টিমকেও শেষ করে দিতে পারে। একদম ভেতর থেকে। কারণ তখন সহযোগিতার জায়গায় চলে আসে প্রতিযোগিতা, ঐক্যের জায়গায় বিভেদ। আর মুশকিল হল, সাফল্যের ওই আলোয় এই অন্ধকার দিকটা সহজে চোখে পড়ে না, কিন্তু এর প্রভাবটা সাংঘাতিক। এটা সত্যিই ভাবার মতো। সাফল্য উদযাপন করা তো ভালো, কিন্তু সেই সাফল্যই যদি অহংকারের জন্ম দেয়, যা শেষমেশ পতন ডেকে আনে, তাহলে তো খুব সাবধানে থাকতে হবে। অবশ্যই। এই ফাঁদ থেকে বাঁচার উপায় কি? মানে সাফল্যের সময় কিভাবে বিনয়ী থাকা যায়, মাটিতে পা রাখা যায়? বইটা বলছে সাফল্যের সময় নিজের ভেতরের স্থিরতা, ওই গ্রাউন্ডিংটা ধরে রাখার সবচেয়ে জরুরি। পা মাটিতে রাখা যাকে বলে। হ্যাঁ। কিভাবে? কয়েকটা উপায় আছে। প্রথমত, নিজের মূল লক্ষ্যটা ভুলে গেলে চলবে না। কেন শুরু করেছিলাম, ওই কারণটা মনে রাখা খুব দরকার। আচ্ছা। দ্বিতীয়ত, মনটাকে খোলা রাখতে হবে নতুন কিছু শেখার জন্য, অন্যের মতামতের জন্য। সাফল্য মানেই কিন্তু শেখা শেষ নয়, বরং নতুন শেখার শুরু হতে পারে। ঠিক। তৃতীয়ত, ডিসিপ্লিন বা শৃঙ্খলা। সাফল্য পাওয়ার পর অনেকে একটু গা ছিঁড়ে দেয়, রিল্যাক্স করে ফেলে আর কি। হ্যাঁ। কিন্তু হলিডে বলছেন ডিসিপ্লিন সাফল্যের সময়ে আরও বেশি জরুরি। কাজ চালিয়ে যেতে হবে, নিজেকে আরও ভালো করার চেষ্টা করতে হবে। আর চতুর্থত, খুব গুরুত্বপূর্ণ, চারপাশের মানুষজন যারা এই সাফল্যে আপনার সঙ্গী ছিল, তাদের কৃতিত্ব স্বীকার করা, তাদের ধন্যবাদ জানানো। এটা ওই আমি রোগ থেকে বাঁচতে খুব সাহায্য করে। তার মানে সাফল্যকে একটা মাইলস্টোন হিসেবে দেখা উচিত, শেষ স্টেশন হিসেবে নয়। একদম। আর এই যাত্রাপথে অহংকার হলো একটা ভুল ম্যাপ, যা আমাদের ভুল রাস্তায় নিয়ে যেতে পারে। খুব ভালো বলেছেন। আচ্ছা, কিন্তু জীবনে তো শুধু সাফল্য আসে না, রাস্তাটায় তো হোঁচটও থাকে, ব্যর্থতা আসে। আসেই তো। সেই কঠিন সময় অহংকার কিভাবে আমাদের আরও ডোবায়? জীবনের তৃতীয় পর্যায়ে মানে ব্যর্থতার সময় অহংকারের ভূমিকাটা কেমন? ব্যর্থতার সময়ে অহংকার সম্ভবত সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে বিধ্বংসী রূপটা নেয়। কেন? কারণ ওই সময় আমাদের সবচেয়ে বেশি দরকার হয় ভুল থেকে শিক্ষা নেওয়া আর ঘুরে দাঁড়ানো। ঠিক। বাধা দেয়। যখন আমরা ফেলিওর ফেস করি, অহংকার আমাদের বাস্তবটাকে মানতে দেয় না। এটা ফিসফিস করে বলে, এটা তোমার দোষ নয়, হ্যাঁ। অন্যের দোষ, পরিস্থিতি খারাপ ছিল। ফলে আমরা অজুহাত খুঁজি, অন্যের দোষ দিই। সত্যির মুখোমুখি না হয়ে। হ্যাঁ, আত্মকরুণায় ভুগি, আমার সাথেই কেন এমন হলো, এই ধরনের ভাবনা। তার মানে ব্যর্থতা থেকে যে একটা মূল্যবান শিক্ষা পাওয়ার সুযোগ ছিল, অহংকার সেই দরজাটাই বন্ধ করে দেয়। ঠিক। অনেকটা এমন যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, কিন্তু কেন পড়লাম, কোথায় পা পিছলে ছিল, সেটা না দেখে শুধু কেঁদেই চলেছি। একদম পারফেক্ট উদাহরণ। অহংকার আমাদের অন্ধ করে দেয়, ব্যর্থতার কারণগুলো ঠান্ডা মাথায় দেখতে দেয় না, নিজের দুর্বলতাগুলো স্বীকার করতে দেয় না। ফলে একই ভুল আবার হওয়ার চান্স থাকে। অবশ্যই। বইটা এখানে একটা জরুরি প্রশ্ন তোলে, ব্যর্থতাকে কিভাবে আমরা আমাদের উন্নতির জন্য ব্যবহার করতে পারি। অহংকার থাকলে সেটা প্রায় অসম্ভব, কারণ অহংকারের মূল উদ্দেশ্য হল নিজেকে বাঁচানো, শেখা নয়। তাহলে এই চক্র ভাঙার উপায় কি? ব্যর্থ হয়েও অহংকারের ফাঁদে না পড়ে কিভাবে এগোনো যায়? হলিডে কি বলছেন? হলিডে এখানে আবার সেই স্টোয়িক দর্শনের মূল কথায় ফিরে গেছেন। বাইরের ঘটনা মানে ব্যর্থতা, সেটা আমাদের হাতে নেই, কিন্তু আমাদের প্রতিক্রিয়া আমাদের হাতে আছে। একদম। বইটা বলছে, প্রথমত, ব্যর্থতাকে ব্যক্তিগত অ্যাট্যাক বা অপমান হিসেবে না দেখা। এটা কঠিন, আমি জানি, কিন্তু জরুরি। এটাকে একটা তথ্য বা ফিডব্যাক হিসেবে দেখা। হ্যাঁ, এখান থেকে কি শেখা যায় সেটাই আসল প্রশ্ন। দ্বিতীয়ত, মানসিক দৃঢ়তা মানে রেজিলিয়েন্স। ভেঙে পড়াটা স্বাভাবিক, কিন্তু ওখানেই আটকে থাকলে চলবে না, ঘুরে দাঁড়াতে হবে। তৃতীয়ত, নিজের দায় স্বীকার করার সাহস। কোথায় ভুল ছিল সেটা সৎভাবে খুঁজে বের করা।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যর্থতার পর আবার সেই ছাত্রের জায়গায় ফিরে যাওয়া। নম্রতা, শেখার আগ্রহ, গোড়া থেকে আবার শুরু করার মানসিকতা। ঠিক তাই। অহংকারটাকে পাশে সরিয়ে রেখে বলতে হবে, ঠিক আছে, এটা কাজ করেনি, এবার দেখি কিভাবে এটা ঠিক করা যায়। পুরো আলোচনাটা শুনে আমার মনে হচ্ছে অহংকার যেন একটা ছায়াসঙ্গী। সে জীবনের প্রত্যেকটা পর্যায়ে উচ্চাকাঙ্ক্ষা, সাফল্য, ব্যর্থতা সবসময় আমাদের সাথে আছে, শুধু রূপটা বদলায়। আর সুযোগ পেলেই আমাদের ভুল পথে নিয়ে যায়। এর থেকে বোধহয় পুরোপুরি মুক্তি নেই, শুধু একে চিনে নিয়ে সামলে চলতে হবে। যদি আমরা সবটা একসাথে দেখি, বইটার মূল বার্তা এটাই দাঁড়ায়। দীর্ঘস্থায়ী সাফল্য আর মনের শান্তির জন্য একাগ্রতা, অধ্যবসায়, বিনয় আর আত্মসচেতনতা এগুলোই আসল চাবিকাঠি। অহংকার হয়তো কিছুক্ষণের জন্য একটা উত্তেজনা দেয় বা একটা ফলস কনফিডেন্স দেয়, কিন্তু লম্বা রেসে এটা আমাদের সবচেয়ে বড় শত্রু। আসল লক্ষ্য হওয়া উচিত অহংকারের বদলে নিজের ভেতরের শক্তিগুলোকে বাড়ানো। যেমন ডিসিপ্লিন, সেলফ অ্যাওয়ারনেস। হ্যাঁ, আর নিজের চেয়েও বড় কোনো উদ্দেশ্য বা লক্ষ্যের প্রতি মন দেওয়া। স্টোইকরা যেমন বলেন, বাইরের জগতের ওপর নয়, নিজের ভেতরের জগতের ওপর নিয়ন্ত্রণ আনো। অহংকার ঠিক এই নিয়ন্ত্রণটাই আমাদের কাছ থেকে কেড়ে নেয়। তাহলে এতক্ষণের আলোচনার একদম নির্যাসটা কি দাঁড়ালো, যদি এক লাইনে বলতে হয়? নির্যাস হল অহংকার মানে নিজেকে নিয়ে অতিরিক্ত ভাবনা। এটা জীবনের প্রত্যেকটা ধাপে। সে আমরা যখন কিছু পাওয়ার জন্য ছুটছি, বা যখন পেয়ে গেছি, বা যখন হারিয়ে ফেলেছি, সবসময়ই আমাদের এগিয়ে যাওয়ার পথে একটা বড় বাধা। এটা কোনো বাইরের শত্রু নয়, এটা আমাদের ভেতরেরই একটা প্রবণতা, যাকে খুব সচেতনভাবে বুঝতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে। এটা একদিনের কাজ না? না, একদমই না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা নিরন্তর সাধনা। আর এই সাধনার জন্য কিছু টুলস বা অস্ত্রের কথাও তো আমরা আলোচনা করলাম, তাই না? হ্যাঁ, যদি ছোট করে আবার বলি। ১. নম্র থাকা, বিশেষ করে যখন শিখছি বা যখন সফল হয়েছি। 2. নিরন্তর শেখার মানসিকতা রাখা, নিজেকে সবসময় ছাত্র ভাবা। 3. ফলাফলের চেয়ে প্রক্রিয়া বা কাজের মানের ওপর বেশি জোর দেওয়া। 4. ব্যর্থতাকে ভয় না পেয়ে বা এড়িয়ে না গিয়ে ওটাকে শেখার সুযোগ হিসেবে দেখা, আর মানসিক জোরটা ধরে রাখা। ঠিক। আর ৫ নম্বর হল সবকিছুর কেন্দ্রে নিজেকে না রেখে একটা বৃহত্তর লক্ষ্য বা উদ্দেশ্যের জন্য কাজ করা। এই গুণগুলোই আসলে অহংকারের বিষটাকে আস্তে আস্তে কাটাতে পারে। এ পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে, যা হয়তো শ্রোতাদেরও ভাবাবে। আমরা সাধারণত বড় বড় সাফল্য বা মারাত্মক ব্যর্থতা এগুলোর সাথেই অহংকারের বিষয়টা মেলাই। ঠিক। কিন্তু আমাদের রোজকার জীবনে, ধরুন অফিসে একটা ছোট প্রেজেন্টেশন খুব ভালো হলো, বা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টে অনেক লাইক এলো, হ্যাঁ, ছোট ছোট মোমেন্টস, অথবা রাস্তায় কেউ হয়তো একটু খারাপ ব্যবহার করল, এসব ছোট ছোট মুহূর্তেও তো অহংকার উকি দেয়, তাই না? অবশ্যই দেয়। কখনো আত্মতুষ্টি হয়ে, কখনো বা রাগ বা ডিফেন্সিভ হয়ে। ঠিক। এই যে সূক্ষ্ম অহংকারের ফাঁদগুলো, এগুলোকে চেনার ক্ষমতা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে সেটা কিভাবে আমাদের সার্বিক বিকাশ আর জীবনের প্রতি আমাদের অ্যাটিচিউডটাকে আমূল বদলে দিতে পারে। এটা একটা খুব ভালো পয়েন্ট। এটা শুধু বড় ক্যানভাসের ছবি নয়, এটা প্রতিদিনের আত্মপর্যবেক্ষণ, সেলফ রিফ্লেকশনের একটা জরুরি দিক। এটা নিয়ে ভাবার কিন্তু অনেক জায়গা আছে।